হ্যাঁ, আমরা যখন মূলত প্রাণী রাজ্যের অন্তর্গত বিভিন্ন যে সকল পর্ব, সেই পর্বের অন্তর্গত বিভিন্ন যে সকল বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যখন আমরা আলোচনা করি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ বিভিন্ন, আমরা বলতে পারি যে বিভিন্ন আ আ বৈশিষ্ট্য এবং বিভিন্ন বৈশিষ্ট্যের বৈচিত্র্য দেখা যায়। তো অনেক অংশে আমাদের পড়তে গিয়ে মনে রাখতে একটু অসুবিধাজনক হয়। তো আমি সকলকে ১ম এই এটা বলব যে, তুমি আগে বোঝো যে তুমি কি পড়ছো। সকলকে এটাই ১ম এ বলা হচ্ছে যে, তুমি আগে বোঝো যে তুমি কি পড়ছো। মানে কি বৈশিষ্ট্য আলোচনা হচ্ছে। ১, দেহের গঠন কেমন হয় সেটা আমরা আলোচনা করি। তো আমার বক্তব্য হলো যে, যখন বৈশিষ্ট্য পড়ার পূর্বে তোমাকে মাথায় কি রাখতে হচ্ছে যে কোন সকল বৈশিষ্ট্যগুলো মূলত আমরা আলোচনা করে থাকি সেটাই মাথায় রাখতে হচ্ছে। যেমন দেহের গঠন কেমন? শুধু দেহের নয়, আমরা দেখব যে কোষের যদি কোনো রকম গঠনগত আ জটিলতা থাকে সেটা আলোচনা করি। অর্থাৎ এক কথায়, হ্যাঁ, इसलिए आप 50 50 50 একটু टाइम और टू একটু একটু আ মিউট করবে। আ যার সাউন্ড ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। তো এখন ব্যাপার হচ্ছে, যেমন দেহের গঠন কেমন? এই দেহের গঠন ছাড়াও কোষের জটিলতা কি ধরনের হয়ে থাকে? কোষের জটিলতা যেমন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যে সেটা আ শুধুমাত্র দেহ কোষ, বিভিন্ন কোষ নিয়ে গঠিত? না কোষ সম্মিলিতভাবে কলা গঠন করে? না কলা সম্মিলিতভাবে অঙ্গ গঠন করে? না অঙ্গ সম্মিলিতভাবে তন্ত্র গঠন করে? তার মানে এক কথায় আমরা বলতে পারি যে কোষীয় সংগঠনের স্তর না কলাতন্ত্র যুক্ত, সেটা আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করি আলোচনা করার। এছাড়া দেহ গঠন কেমন? যেমন আমরা যখন স্বাভাবিকভাবে এই আ পরিফেরা আলোচনা করি, আমরা স আলো স আমরা সাধারণত আলোচনা করতে গিয়ে দেখতে পাই যে অনিয়তকার। দেহের নির্দিষ্ট কোনো গঠন নেই, কোনো প্রতিসমতা নেই, অপ্রতিসম। অপরদিকে আমরা যখন নিডারিয়া বা টিনোফোরা বা প্ল্যাটিহেলমিনথ যখন আলোচনা করি, তখন আমরা দেখতে পাই যে সেটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসমতা দেখা যায় অথবা অরীয়ভাবে প্রতিসমতা দেখা যায়। ঠিক আছে? তো দেহের প্রতিসাম্যতা কেমন হয়ে থাকে, সেটা কেমন, সেটা মাথায় রেখে আমরা পড়ব। দ্বিতীয়, আমরা অবশ্যই দেখব কোষের মানে কোষের জটিলতা, কোষীয় জটিলতা বা কোষীয় সংগঠনের যে স্তর, অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর না কলাতন্ত্রযুক্ত না অঙ্গতন্ত্রযুক্ত। ঠিক আছে? ঠিক আছে? ১ মিনিট। হুম। তো আ আমরা এছাড়া সিলমের প্রকৃতি। দেখো সিলম কি জিনিস? সেটাও আমরা চেষ্টা করি বোঝার। যে সিলমযুক্ত, প্রকৃত সিলমযুক্ত না অপ্রকৃত সিলমযুক্ত? এছাড়া পুষ্টির প্রক্রিয়া কেমন হয়? অর্থাৎ স্বভোজী, দেখো স্বভোজী কখনোই হতে পারে না। সকল আ প্রাণীরাজ্যের ক্ষেত্রে আমরা দেখব যে পরভোজী পুষ্টির প্রক্রিয়া দেখা যায়। এবার পরভোজী পুষ্টির প্রক্রিয়াও বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন একটু যদি ভেবে দেখো তাহলে পরজীবী পুষ্টির প্রক্রিয়াও দেখা যায়, মিথজীবীও দেখা যায় এবং মৃতজীবী পুষ্টির প্রক্রিয়াও দেখা যায়। তো এই পুষ্টির প্রক্রিয়া এবং বিশেষ করে আমরা বলতে পারি জননতন্ত্র। ঠিক আছে? তো এখানে কিছু এমন ভিত্তি দেওয়া আছে যে ভিত্তিগুলো আমরা যদি মাথায় রাখি, তাহলে আমরা এর পরে বিভিন্ন পর্ব এবং পর্বের অন্তর্গত বিভিন্ন যে সকল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যখন আমরা আলোচনা করি, আমাদের কাছে সেটা সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে হবে। এক, যেমন দেখতেই পাচ্ছ যে বিভিন্ন প্রাণীদের গঠন ও ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন একক প্রাণীদের মধ্যে কতগুলি সাধারণ মৌলিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যে বিষয়ে সঙ্গে এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কিত সেগুলো হলো, আমরা বলতে পারি যে কোষের সজ্জারীতি। আমি ১ম এই বলেছি। কোষের সজ্জারীতি অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর না কলাতন্ত্রযুক্ত না অঙ্গতন্ত্রযুক্ত সেটা। দ্বিতীয়, দেহের প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা, দেখো প্রতিসাম্যতা নিয়ে বা সিমেট্রি নিয়ে আলাদা করে হয়তো বলার দরকার নেই। এই ধারণা মোটামুটি আমাদের সকলের রয়েছে। কিন্তু পড়ার আগে মাথায় রাখতে হবে যে দেহের কি ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। এরপর
সিলমের প্রকৃতি। সিলমের প্রকৃতি দেখো, সিলম কি সেটা অবশ্যই আমি আলোচনা করব। তার আগে বলে দিই যে মূলত প্রাণী ছদ্মশিলম যুক্ত হয়ে থাকে। আবার আমরা দেখব যে মূলত তারা প্রকৃত সিলম যুক্ত হয়ে থাকে, আবার সিলম বিহীনও হয়ে থাকে। তো সিলম কি ধরনের সিলম উপস্থিত তার উপর নির্ভর করে আমরা মূলত তাদের বৈশিষ্ট্য আলোচনা করি। একইভাবে পৌষ্টিক তন্ত্র মানে পুষ্টির প্রক্রিয়া আলোচনা করা হয়। আমরা দেখব কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে সম্পূর্ণ পৌষ্টিক নালী গঠিত হয়, কিছু ক্ষেত্রে সম্পূর্ণ পৌষ্টিক নালী গঠিত হয় না। একইভাবে আমরা বিভিন্ন জননের যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা দেখব যে মানে যৌন দ্বিরূপতা দেখা যায় কিনা, অথবা আমরা এটাও আলোচনা করব যে স্বনিষেক হয় কি পরনিষেক হয়। তো এই যে কয়েকটা ভিত্তি শুরুতেই যেগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে বুঝতে পারবো যে আমরা কি আলোচনা করছি, কি কি বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়ছি এবং পড়ে মনে রাখার চেষ্টা করছি সেগুলো কি। ওই যে আমি আবার বলবো, সিলমের প্রকৃতি, প্রতিসাম্যতা, কোষের গঠনগত জটিলতা, দেহের আকার আকৃতি গঠন, এবং বিশেষ করে পুষ্টির প্রক্রিয়া এবং জননতন্ত্র। তো এই জিনিসগুলো যদি মাথায় থাকে, তুমি দেখবে সকল পর্বের অন্তর্গত যে বৈশিষ্ট্যগুলো মূলত আলোচনা হয়, বলা যেতে পারে যে এই মৌলিক ভিত্তির ওপরই নির্ভর করে। এছাড়া অবশ্যই দেখো, এগুলো ছাড়াও কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা অবশ্যই পেয়ে থাকি, কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন প্ল্যাটিহেলমিনথেস যখন আমরা আলোচনা করি তখন একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে বিশেষ করে রেচনে সাহায্যকারী ফ্লেম কোষ বা শিখা কোষ। তো এটা প্ল্যাটিহেলমিনথেসের যেহেতু বিশেষ বৈশিষ্ট্য, তো এই ধরনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা সকল পর্বের ক্ষেত্রেই দেখতে পাই। তো এই ভিত্তিগুলো, মৌলিক ভিত্তিগুলো মাথায় রাখলে এর পরে যখন স্বাভাবিকভাবে আমরা বিশেষ করে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে থাকি, আমাদের কাছে সেটা সহজ হয়ে যায়। আমি এটাই বলতে চাই। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলোই প্রাণীদের শ্রেণীবিন্যাস করণের মূল ভিত্তি হিসাবে ব্যবহার হয়। আচ্ছা, এগিয়ে যাবো। বলছে আহ, যেমন প্রথম দেখো, এই জিনিসগুলো শুরুতে আমরা আমি একবার অবশ্যই বলবো একটু মানে আহ, চেষ্টা করবে সেটা আহ, বোঝার। কারণ আমি আগেই বলেছি যে এখানে আমি নতুন করে হয়তো বিশেষ বৈশিষ্ট্য কিছু বোঝাবো না। এখানে আমি পড়ার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি কি হয়ে থাকে, আমরা কিভাবে প্রস্তুত করি, সেটাই এখানে আলোচনার বিষয়। তো শুরুতেই বলবো যে দেখো, আমরা যখন প্রাণী রাজ্য বা উদ্ভিদ রাজ্য একইভাবে যখন আমরা আলোচনা শুরু করি, আমরা সরাসরি ঝাঁপিয়ে পড়ি ওই বিভিন্ন পর্বের অন্তর্গত বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে ঝাঁপিয়ে পড়ি, অথবা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বা আমি যেটা বলতে চাই সকলকে একটু বুঝবে, বিভিন্ন পর্ব এবং পর্বের যে সকল বৈশিষ্ট্য আলোচনার পূর্বে যেটা খুব দরকার সেগুলোই আমরা উপেক্ষা করে চলে যাই, উপেক্ষা করে চলে যাই। যেমন এই যে সংগঠনের স্তর সমূহ জিনিসটা কি, আমরা যদি এইটাকে আলাদা করে বুঝি, আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা উপেক্ষা করি। তো এইটাকে যদি আমরা আগে থেকে বুঝি, তাহলে এখানেই আমাদের প্রায় বলতে পারো যে 80% থেকে 90% কাজ হয়ে যায়। অর্থাৎ 80% থেকে 90% বলতে পারো বৈশিষ্ট্য আমরা বুঝে যাই এবং এরপরে প্রস্তুত করলে আমাদের মনে থেকে যায়। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ সকলেই আশা করছি যে সংগঠনের স্তর, এটা এগুলো আমরা আলোচনা আলাদা করে করি না, কিন্তু আমার বক্তব্য যে আগে এইগুলোকে বোঝা দরকার আছে। সংগঠনের স্তর, তাছাড়া কি, তাছাড়া প্রতিসাম্যতা জিনিসটা কি, তাছাড়া কি না দেহ গহ্বর ব্যাপারটা কি, সিলম জিনিসটা কি, এছাড়া খণ্ডী ভবন, নোটোকড, সংবহনতন্ত্র কেমন হয়, বদ্ধ হয় না মুক্ত হয়, এই জিনিসগুলো যদি আগে আমরা বুঝি, তাই আমরা বলতে পারি যে প্রায় 80 থেকে 90% আমাদের কাজ উদ্ধার হয়ে যায়। তো আমি চেষ্টা করব শুরুতেই এইগুলো একটু বলার, এবং আমি আশা করব যে তোমরা একটু ধৈর্য ধরে নিশ্চয়ই এগুলো একটু দেখে নেবে। এখানেই অনেকটা আমাদের প্রস্তুতিতে বলা যেতে পারে যে সুবিধাজনক হয়। যেমন লেখা রয়েছে, যদিও প্রাণী রাজ্যের সব প্রাণী বহুকোষী, তথাপি সবার দেহে
বা দেহ কোষের সজ্জারীতি বা কোষীয় সংগঠনের একই ধরনের হয় না। যেমন সকলের মানে সংগঠনের স্তর একরকম নয়। যেমন স্পঞ্জে কোষগুচ্ছ শিথিলভাবে সজ্জিত থাকে। তার মানে স্পঞ্জের দেহ, আমরা জানি পরিফেরা সব থেকে নিম্ন স্তরের, আমরা বলতে পারি যে প্রাণী রাজ্যে সব থেকে নিম্ন স্তরের জীব। তো এই পরিফেরা পর্বের অন্তর্গত উদাহরণ হচ্ছে স্পঞ্জ। সেখানে আমরা বলতে পারি যে স্পঞ্জে দেহ মূলত শুধুমাত্র বিভিন্ন প্রকার কোষ নিয়ে গঠিত। স্পঞ্জের দেহে কোষের সমন্বয়ে বা কোষ সম্মিলিতভাবে কখনোই কলা গঠন করে না। তো আমরা বলতে পারি তাদের দেহ শুধুমাত্র বিভিন্ন প্রকার কোষ নিয়ে গঠিত, কলাতন্ত্রযুক্ত নয়, তারা কলাতন্ত্রবিহীন, অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর দেখা যায়। বুঝতে হবে? তাহলে প্রথমেই বলে দেওয়া হয়েছে যেমন স্পঞ্জ কোষগুচ্ছ শিথিলভাবে সজ্জিত থাকে, অর্থাৎ এদের দেহে কোষ স্তরীয় সংগঠন পরিলক্ষিত হয়। কোষগুলোতে কিছুটা শ্রম বিভাজন লক্ষ্য করা যায় কোষগুলোতে, কিন্তু কোনো রকম কলাতন্ত্র দেখা যায় না, কলা গঠন দেখা যায় না। একইভাবে দেখো এরপরে একনাল দেহি বা সিলেন্টেরাটা। একনাল দেহি কেন বলা হচ্ছে আমি পরে অবশ্যই বলবো। সিলেন্টেরাটা কাদের বলে? নিডারিয়ান যারা, নিডারিয়া যেমন হাইড্রা, তাদেরকে একনাল দেহি এবং তাদেরকেই সিলেন্টারেট বলা হয়। এদের ক্ষেত্রে কোষের সজ্জারীতি অধিকতর জটিল হয়। তার মানে এরপরে পরিফেরার পরবর্তী পর্ব হচ্ছে নিডারিয়া। তো একটু ভেবে দেখবে যে পরিফেরার ক্ষেত্রে শুধুমাত্র কোষীয় সংগঠনের স্তর দেখা যাচ্ছে, যেখানে কোষ সম্মিলিতভাবে কলা গঠন করে না, কিন্তু অপরদিকেই নিডারিয়া ক্ষেত্রে আমরা দেখব যে দেহ কলাতন্ত্রযুক্ত, অর্থাৎ দেহে কোষের সমন্বয়ে কলা গঠিত হয় বা কোষ সম্মিলিতভাবে কলা গঠন করে। তো একমাত্র প্রাণী রাজ্যে কোষীয় সংগঠনের স্তর বা কলাতন্ত্রবিহীন কারা? তারা হচ্ছে স্পঞ্জ বা পরিফেরা। তারা হচ্ছে কারা? স্পঞ্জ বা পরিফেরা আমরা বলতে পারি। অপরদিকে বলতে পারো যে আহ, এই স্পঞ্জ বা পরিফেরা বাদ দিয়ে বাকি সকলেই হচ্ছে তাদের দেহে কলা গঠিত হয়। এবার সকলের দেহে কলা, এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো কলা সম্মিলিতভাবে অঙ্গ গঠন করে, যেমন এরপরে আমরা দেখব। তো এখানে প্রথমেই বলা হয়েছে একনাল দেহি বা সিলেন্টারেটা, এর ক্ষেত্রে কোষের সজ্জারীতি অধিকতর জটিল হয়। এক্ষেত্রে কার্যগত দিক থেকে একই প্রকারের কোষগুলো সজ্জিত হয়ে কলা গঠন করে, তাহলে এদের দেহে কলাতন্ত্র দেখা যায়। বলছে এর থেকেও উচ্চস্তরীয় সংগঠন অর্থাৎ অঙ্গস্তরীয়, তার মানে দেখো এরপরে নিডারিয়ার পরবর্তী যে পর্ব টিনোফোরা, এবং টিনোফোরার পরবর্তী পর্ব হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। তাহলে প্ল্যাটিহেলমিনথিস থেকে আমি কি দেখতে পাচ্ছি? অঙ্গস্তরীয় সংগঠন, তার মানে কলাগুলি সম্মিলিতভাবে অঙ্গ গঠন করে। তাহলে এখানেই আমি বুঝে যাচ্ছি যে এই প্রাণী রাজ্যে একমাত্র কোষীয় সংগঠনের স্তর পরিফেরার ক্ষেত্রে দেখতে পাই। কলাতন্ত্রযুক্ত আমরা বলতে পারি যে নিডারিয়া এবং টিনোফোরার ক্ষেত্রে দেখা যায়। আর অঙ্গস্তরীয় সংগঠন আমরা প্ল্যাটিহেলমিনথিস থেকে সকলের ক্ষেত্রেই পেয়ে থাকি। তাহলে এটা স্বাভাবিকভাবে আলাদা করে মনে রাখার দরকার পড়ে না। অঙ্গ স্তরীয় সংগঠন আমরা প্ল্যাটিহেলমিনথিস থেকে দেখব যে শুরু হয় এবং সকলের ক্ষেত্রেই দেখা যায়। ওই জন্য লেখা রয়েছে এর থেকেও উচ্চস্তরীয় সংগঠন, ঠিক আছে, এর থেকেও উচ্চস্তরীয় সংগঠন, হ্যাঁ, দেখা যায় চ্যাপ্টা কৃমি বা প্ল্যাটিহেলমিনথিস এবং অন্যান্য উচ্চ পর্বের প্রাণী দেহে, যেখানে কলাগুলো একত্রিত হয়ে অঙ্গ গঠন করে এবং প্রতিটি অঙ্গ এক একটি নির্দিষ্ট কাজের উপযোগী হয়। আবার কিছু প্রাণী যেমন অঙ্গুরিমাল সন্ধিপদ মানে অ্যানেলিড, সন্ধিপদ অর্থাৎ আমরা বলতে পারি আর্থ্রোপোড, বিশেষ করে এর ছাড়াও আমরা বলতে পারি মোলাক্স এবং একাইনোডাম, এরাই তো রয়েছে এরপরে, এবং করডাটা মতো পর্বের প্রাণীদের অঙ্গগুলো সংগঠিত হয়ে এক একটি কার্যকরী তন্ত্র গঠন করে। তাহলে তন্ত্র, অঙ্গ সম্মিলিতভাবে তন্ত্র গঠন করে কাদের ক্ষেত্রে? না অ্যানেলিড থেকে দেখা যায়।
প্ল্যাটিহেলমিনথিস এবং নিমাটোড বা নিমাথেলমিনথিসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ক্ষেত্রে কি দেখবো না অঙ্গ স্তরীয় সংগঠন। এবার অঙ্গ সম্মিলিতভাবে তন্ত্র গঠন করে কোথায় থেকে এটা দেখা যায় না অ্যানেলিডা থেকে দেখা যায় যে অঙ্গ সম্মিলিতভাবে তন্ত্র গঠন করে, ব্যাস এটা বুঝে নিলেই তো হয়ে গেল, তাই না? ওই জন্য আলাদা করে আমাদের মনে রাখার দরকার পড়ে না। বলছে বিভিন্ন গোষ্ঠীর প্রাণীদের অঙ্গতন্ত্রে বিভিন্ন ধরনের গঠনগত জটিলতা দেখা যায়। তো স্বাভাবিক ব্যাপার যে আমরা আগেই বলেছি, আলোচনা করেছি যে বিভিন্ন অঙ্গের মানে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের বৈচিত্র্য দেখতে পাই। তো সেখানে আমরা বলতে পারি যে উদাহরণ হিসেবে যেমন প্ল্যাটিহেলমিনথিসের পৌষ্টিকতন্ত্র একটি মাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। তাহলে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি দেখবো, তার বৈচিত্র্য কি দেখা যায় না একটি মাত্র পৌষ্টিকতন্ত্র, সেটি বলা যেতে পারে যে একটি পৌষ্টিক নালী একটি মাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে মুক্ত হয়। দুটি ছিদ্র নয়, ভেবে দেখবে যে এক হয় মুখছিদ্র আর অপরটি হয় পৌষ্টিক নালী। দুটি পথ আমরা পেয়ে থাকি, এক মুখছিদ্র, অপরটি হচ্ছে পায়ু ছিদ্র। কিন্তু প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে সেটা অসম্পূর্ণ প্রকৃতি, অর্থাৎ একটি মাত্র ছিদ্র যেটা উভয় মুখছিদ্র এবং পায়ু ছিদ্র রূপে কাজ করে, ফলে বলা যেতে পারে অসম্পূর্ণ প্রকৃতি। সেই জন্যই লেখা রয়েছে যে প্ল্যাটিহেলমিনথিসের পৌষ্টিকতন্ত্র একটি মাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত থাকে। এই ছিদ্রটি মুখছিদ্র এবং পায়ুছিদ্র হিসেবে কাজ করে, এই কারণেই এদের পৌষ্টিকতন্ত্রকে অসম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র বলা হয়। আবার যদি দেখো একটি সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র দুটি ছিদ্রপথ থাকে, যেমন মুখছিদ্র বা পায়ুছিদ্র। একইভাবে সংবহনতন্ত্র দু ধরনের হতে পারে, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন। আমরা মুক্ত সংবহন কাদের ক্ষেত্রে দেখতে পাই না আমরা বলতে পারি যে মুক্ত সংবহন বিশেষ করে অ্যানেলিড সরি আর্থ্রোপোডা ক্ষেত্রে দেখা যায়। অপরদিকে এই বদ্ধ সংবহন তন্ত্র আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই, অ্যানেলিডার ক্ষেত্রে দেখতে পাই, কর্ডাটার ক্ষেত্রে দেখতে পাই। তো একটু অবশ্যই বলে দেবো, নিশ্চয়ই সকলের জানা রয়েছে যে মুক্ত সংবহন বলতে কি বোঝানো হয় না মুক্ত সংবহন বলতে আমরা বলতে পারি যে সংবহন প্রক্রিয়ায় রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধ না থেকে দেহে সংবাহিত হয়, সেই প্রক্রিয়াকে মূলত মুক্ত সংবহন তন্ত্র বলা হয়। এবং বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে যে সংবহন প্রক্রিয়ায় মূলত রক্ত, হৃৎপিণ্ড এবং পাশাপাশি রক্তবাহের মধ্যে আবদ্ধ হয়ে সংবাহিত হয়, তাকেই বলা হচ্ছে আহ বদ্ধ সংবহন। যেমন আর্থ্রোপোডের ক্ষেত্রে তোমরা দেখেছো যে আর্থ্রোপোডের দেহ গহ্বরকে হিমোসিল বলা হয় এবং তার মধ্যে পরিবাহিত বা সংবাহিত যে দেহ তরল তাকে হিমোলিম্ফ বলে থাকে। তো সেটা মূলত বলা যেতে পারে যে মুক্ত প্রকৃতির বলা হয়ে থাকে, কেন না রক্তবাহ বা হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে না। তো এটাই বলা হয়েছে যে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, কারোর ক্ষেত্রে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, কারোর ক্ষেত্রে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, কারোর ক্ষেত্রে কোষীয় সংগঠনের স্তর দেখা যায়, কারোর ক্ষেত্রে কলাতন্ত্রযুক্ত, কারোর ক্ষেত্রে অঙ্গস্তরীয় সংগঠন দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখো এটা মোটামুটি বুঝে গেছো, যে ধারণা নিশ্চয়ই হয়ে গেছে যে মানে কোথায় থেকে কতটুকু বা কোথায় থেকে কি ধরনের বৈশিষ্ট্যের উৎপত্তি হচ্ছে এবং সেটা কতদূর বিস্তার লাভ করছে আশা করছি। আমি নিশ্চয়ই সেটা আলাদা করেও দেখাবো, এগিয়ে যাব। বলছে প্রতিসাম্যতা সম্পর্কে নিশ্চয়ই আমাদের জানা আছে। আচ্ছা আমি একটু সকলকে বলি, জুমে একটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা হলো যে 40 মিনিটে আহ, এই লিঙ্কটা কেটে যায়। তো তোমরা সেই একই লিঙ্ক মানে যে লিঙ্কটা তোমাদের পাঠানো হয়েছে সেই একই লিঙ্ক ক্লিক করে আবার নতুন করে জয়েন করতে পারো। এবং আমি অবশ্যই আশা করব যে যারা এই মুহূর্তে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছো তারা সকলেই আবার নতুন করে জয়েন করবে। ঠিক আছে, একই লিঙ্ক মানে দ্বিতীয়বার জয়েন করতে হবে, এটুকু আগে থেকে জানিয়ে রাখছি। যদি কখনো কেটে যায় ওই একই লিঙ্ক ক্লিক করে নিশ্চয়ই চেষ্টা করবে জয়েন করার। ঠিক আছে, আচ্ছা। তো প্রতিসাম্যতা কি, আমরা সকলেই মোটামুটি আমাদের ধারণা রয়েছে যে প্রতিসাম্যতা কাকে বলে। না আমরা বলতে পারি দেহের প্রতিসাম্যর উপর ভিত্তি করে প্রাণীদের বিভিন্ন গোষ্ঠীতে বিন্যস্ত করা যায়। স্পঞ্জের দেহ বেশিরভাগই ক্ষেত্রেই অপ্রতিসম, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রতিসমতা স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ঠিক আছে, নির্দিষ্ট কোনো প্রতিসাম্যতা স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায় না, অনিয়তকার। তো সেখানে আমরা বলতে পারি অর্থাৎ এদের দেহকে কেন্দ্র বরাবর যে কোনো তলেই কাটা হোক না কেন দেহকে সমান দুটি অংশে বিভক্ত করা যায় না। তো স্বাভাবিকভাবে প্রতিসমতা বলতে যখন দেহকে একটি নির্দিষ্ট তল বরাবর কাটা হলে দুটি সমান অংশ, দুই বা ততোধিক সমান অংশে যখন বিভক্ত করা সম্ভব তখন তাকে আমরা প্রতিসমতা বলে থাকি।
কিন্তু স্পঞ্জের দেহ যেহেতু অপ্রতিসম, ফলে আমরা বলতে পারি যে কোনোভাবেই তাদের দেহকে দুটি সমান ভাগে বিভক্ত করা সম্ভব হয় না, সম্ভব হয় না। নেক্সট বলছে কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে কাটা হলে যদি দেহটি দুইটি সমান অংশে বিভক্ত হয় তবে এই ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলা হয়। ঠিক আছে, তাহলে যখন বিশেষ করে আমরা দেখব যে যে কোনো অক্ষ, বিশেষ করে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে, কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে, আশা করছি এটা আলাদা করে বোঝানোর দরকার নেই। বিশেষ করে যাদের দেহ চোঙা আকৃতি হয়ে থাকে, চোঙা আকৃতি দেহ, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রতিসমতা দেখতে পাই, যেখানে আমরা বলতে পারি যে যে কোনো তলে, মূলত কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে কাটা হলে দুটি সমান অংশে বিভক্ত করা সম্ভব, তাদেরকে অরীয়, এটা অরীর প্রতিসাম্য লেখা আছে, এটা বুঝে নিতে হবে, এটা ঠিক করে নিতে হবে, এটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা বলা হয়। যেমন কাদের ক্ষেত্রে দেখতে পাই না, সিলেন্টেরাটা মানে নিডারিয়ার ক্ষেত্রে দেখতে পাই, টিনোফোরার ক্ষেত্রে এবং একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখতে পাই। সিলেন্টেরাটা, টিনোফোরা এবং একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের, তাহলে এরা বাদ দিয়ে এরাই হচ্ছে অরীয়ভাবে প্রতিসম। পরিফেরা হচ্ছে আহ অপ্রতিসম। এছাড়া নিডারিয়া, টিনোফোরা এবং একাইনোডার্মটাই এখানে ব্যতিক্রম, বাকি দেখতে গেলে পরপর সিকোয়েন্সে রয়েছে। সেটা হচ্ছে কি না, নিডারিয়া, টিনোফোরা এরা হচ্ছে অরীয়ভাবে প্রতিসম, বাকি সকলে হচ্ছে এরপরে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় কাদের বলা হয়, যখন কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটা হলে দেহকে দুটি সমান অংশে, ঠিক আছে, আমরা বলতে পারি যেমন লেখা রয়েছে, আবার অ্যানেলিডা ও আর্থ্রোপোডা ইত্যাদি পর্বভুক্ত প্রাণীদের দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একটি তলে কাটে, একটি তলে, যখন যে কোনো তলে কাটলে দুটি সমান অংশে বিভক্ত হয় সেটা হচ্ছে অরীয়ভাবে প্রতিসম। আর কেন্দ্রীয় অক্ষ বরাবর একটি তলে কাটলে ডান ও বাম সমান দুটি অংশে বিভক্ত করা যায়, একে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে প্রাণীরা যে কারা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, না এই নিডারিয়া, টিনোফোরা বা একাইনোডার্মাটা, এদেরকে বাদ দিয়ে দেখলে বাকি, এবং পরিফেরা, পরিফেরা হচ্ছে অপ্রতিসম, তো সেখানে এদেরকে বাদ দিয়ে যদি দেখি তাহলে সকলেই হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। অ্যানেলিডা বলো, আর্থ্রোপোডা বলো, মোলাস্ক বলো, তো এটা খুব সহজেই মনে রাখা যায়, কারণ এদের দেহ চোঙা আকৃতি নয়, বিশেষ করে চোঙার মতো আকৃতি বিশিষ্ট দেহ আমরা টিনোফোরা, নিডারিয়া এবং ইকাইনোডার্মাতার ক্ষেত্রে দেখতে পাই, এবং এদের ক্ষেত্রে এই অরীয় প্রতিসমতা দেখা যায়। তাহলে প্রতিসমতা, এটাও আশা করছি আহ আহ, মানে অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন পেয়ে থাকি যে কার দেহ অরীয়ভাবে প্রতিসম, কার দেহ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, ইত্যাদি এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি। সেই প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যেতে পারে। এগিয়ে যাও, বলছে দেহ গহ্বর বা যাকে বলা হচ্ছে সিলম। তো আশা করছি সকলে জানা রয়েছে, তাও আমি আরো একবার বলবো যে আমরা এটা যদি কখনো সম্ভব হয়ে উঠতো যে মুখের ভেতর যদি হাত ঢোকাতাম, তাহলে মুখের ভেতর হাত ঢোকালে স্বাভাবিকভাবে সেটি পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে বিস্তার লাভ করবে বা বিস্তৃত লাভ করবে, আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি যে আমাদের দেহের মধ্যে এই যে পৌষ্টিক নালী, এটা বাদ দিয়ে বাকি যে অংশটা, বাকি যে গহ্বরটা, সেটাই হচ্ছে দেহ গহ্বর। আমাদের দুই পাশের দুটি, আমরা বলতে পারি যে, এক মিনিট, হ্যাঁ, আমাদের দুই পাশের যে দুটি দেওয়াল, দেহের যে দেওয়াল, দুই পাশের বা উভয় পাশের যে দেওয়াল, সেই দেওয়াল আবৃত করে রেখেছে কাকে, না দেহ গহ্বর। এবং এই দেহ গহ্বরের মধ্যে বা এই গহ্বরের মধ্যে কি কি পাই, বিভিন্ন আন্তর্যন্ত্র পেয়ে থাকি। আন্তর্যন্ত্র যেমন পৌষ্টিক নালী পাবো, বিভিন্ন অন্যান্য অঙ্গ যেমন আমরা বিশেষ করে যকৃৎ বলো বা অন্যান্য যে সকল যন্ত্র রয়েছে যেমন ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি এই গহ্বরের মধ্যেই অবস্থিত। ঠিক আছে, তো এই দেহ গহ্বর যুক্ত প্রাণীকে আমরা সিলম যুক্ত প্রাণী বলে থাকি। এই দেহ গহ্বর যুক্ত প্রাণীকে আমরা সিলম যুক্ত প্রাণী বলে থাকি। সিলম, এই দেহ গহ্বরকে সিলম বলা হয়। এবার দেখো, যদি তুমি মনে করে দেখো, সিলমের উপর নির্ভর করে যখন ভাগ করা হয়, আমরা বলতে পারি যে প্ল্যাটিহেলমিনথেস পর্যন্ত সকলেই হচ্ছে দেহ গহ্বর বিহীন। এর মধ্যে নিমাটোড, মানে আমি যদি পরিফেরা বলি তাহলে তারাও সিলম বিহীন বা দেহ গহ্বর বিহীন। আমরা নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস যদি বলি তাহলে এরাও দেহ গহ্বর বিহীন বা সিলম বিহীন। একইভাবে নিমাটোড এরা ছদ্ম সিলম যুক্ত।
মানে এদের প্রকৃত সিলম দেখা যায় না, প্রকৃত দেহ গহ্বর দেখা যায় না। তাহলে কাদের ক্ষেত্রে আমরা প্রকৃত সিলম দেখতে পাবো? বলতে পারা যায় যে অ্যানেলিডা আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, কর্ডেট, এই অ্যানেলিডা থেকে শুরু হলো, সকলেই হচ্ছে প্রকৃত সিলমযুক্ত। তো আমি একবার এখানে পড়ে দিচ্ছি কি লেখা রয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রাণীদের দেহের প্রকার বা প্রাকার এবং পৌষ্টিক নালীর প্রকারের প্রাকার, এটা প্রাকার হবে মধ্যবর্তী যে গহ্বর। তাহলে আমাদের দেহের যে পৌষ্টিক নালীর যে প্রাকার, প্রাকার মানে প্রাচীর, আর আহ প্রাণী দেহের যে প্রাকার মানে প্রাচীর, দেহ প্রাচীর, তার মধ্যে যে গহ্বরটা, সেই গহ্বরটাকে কি বলা হচ্ছে? সেই গহ্বরটাকে সিলম বলা হচ্ছে। তার মধ্যবর্তী গহ্বরের উপস্থিতি বা অনুপস্থিতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসোডাম দ্বারা আবৃত, এটাও গুরুত্বপূর্ণ, যে এই সিলম কি দ্বারা আবৃত থাকে না, মেসোডাম দ্বারা আবৃত। এই দেহ গহ্বরকে সিলম বলে। না, সিলম যুক্ত প্রাণীদের সিলমেট বলে, যেমন অঙ্গুরিমাল, অ্যানেলিডা, কম্বোস বা মোলাস্কা, সন্ধিপদ বা আর্থ্রোপোডা, কন্টক যুক্ত বা ইকাইনোডার্মাটা। একটু এগুলো মিস্টেক যেগুলো রয়েছে এগুলো ঠিক করে আশা করছি বুঝতে পারছো। কন্টক যুক্ত, কন্টক ত্বক যুক্ত, আমরা তাকে ইকাইনোডার্মাটা বলে থাকি। হেমিকর্ডাটা এবং কর্ডাটা পর্বের প্রাণী, এরাই হচ্ছে প্রকৃত সিলম যুক্ত, আমরা বলতে পারি। কিছু কিছু প্রাণীতে দেহ গহ্বর মেসোডাম দ্বারা আবৃত থাকে না, যেমন আমরা দেখব নিমাটোডা বা অ্যাস্কেল মেন্থিস, বা আমরা বলতে পারি যে নিমাথেল মেন্থিস। তো যেহেতু এই দেহ গহ্বর মেসোডাম দ্বারা আবৃত নয়, তো তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে অপ্রকৃত সিলম। ঠিক আছে। একইভাবে যেসব প্রাণীদের দেহ গহ্বর পুরোপুরি অনুপস্থিত, তাদেরকে সিলমবিহীন বা আসিলমেট বলে, যেমন প্ল্যাটিহেলমেন্থিস, যেমন প্ল্যাটিহেলমেন্থিস। ঠিক আছে। এই স্পেলিং যেগুলো মিস্টেক রয়েছে সেগুলো একটু আশা করব সকলেই বুঝতে পারছো, একটু নিজের মতো করে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। এগিয়ে যাচ্ছি। বলছে এরপরে খণ্ডীভবন, বলছে দেহের বিভিন্ন খণ্ড। তো আমরা মোটামুটি জানি যে খণ্ডী ভবনের উপর নির্ভর করে আমরা জানি যে বিশেষ করে অ্যানেলিডা, যাকে অঙ্গুরিমাল বলা হয়, যার দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত। তো তার আগে পর্যন্ত, অ্যানেলিডার আগে পর্যন্ত, বিশেষ করে এই নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমেন্থিস, নিমাথেলমেন্থিস, এদের দেহে কোনো রকম প্রকৃত খণ্ডী ভবন দেখা যায় না। আমরা তাহলে বলতে পারি যে প্রকৃত খণ্ডী ভবন অ্যানেলিডার ক্ষেত্রে দেখতে পাই, আর্থ্রোপোডার ক্ষেত্রেও দেখবো দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত, মোলাস্কার ক্ষেত্রে আর সেরকম ভাবে দেখা যায় না। তো এখানে সেই জন্যই লেখা রয়েছে যে কিছু প্রাণীর ক্ষেত্রে এদের দেহ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকেই অত্যন্ত অন্তত কিছু অঙ্গের ক্রমিক পুনরাবৃত্তি সহ খণ্ডকে বিভক্ত থাকে। উদাহরণস্বরূপ কেঁচো এই ধরনের খণ্ডীভবন লক্ষ্য করা যায়। আমরা বলতে পারি যে এই ঘটনাটিকে বলা হয় মেটামেরিজম, বা আমরা একে প্রকৃত খণ্ডীভবন বলে থাকি। সেগমেন্টেশন, আবার একে প্রকৃত খণ্ডীভবন বা মেটামেরিজম বলা হয়, এবং প্রতিটি খণ্ডকে মেটামিয়ার্স বলে। তাহলে অ্যানেলিডার ক্ষেত্রেই সেটা দেখা যায়, বা অ্যানেলিডা থেকেই খণ্ডীভবনের এই খণ্ডীভবন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মানে শুরু বা উৎপত্তি দেখা যায়। কিছু প্রাণীতে ভ্রূণের বৃদ্ধিকালে পৃষ্ঠদেশ বরাবর মেসোডাম স্তর থাকে, থেকে উৎপন্ন দণ্ডের মতো গঠন বিশিষ্ট নোটোকর্ড হয়। দেখো নোটোকর্ড কি না, অনেক